নারী সুফি বললে সেখানে শুধুমাত্র রাবেয়া বসরির নাম বলে সবাই আর বলতে পারে না। ইভেন যারা আসলে আমরা জানি কেউ জানে না, ইভেন যারা সুফি ঐতিহ্য নিয়ে চর্চা করে তারাও রাবেয়া বসরির নাম বলার পরে আর বাকি কারোর আসলে নাম বলতে পারে না। বাট রাবেয়া বসরি একটা উদাহরণ। ইসমিন ওই সময় আরো নারী সুফি ছিলেন। বাংলা ভাষায় রুমিকে নিয়ে অনেক ধরনের বই নেই। বাংলা ভাষায় শুধু কবিতার অনুবাদ পাবেন কিছু, আর কিছু পাবেন না। নারী এবং রুমি সম্পর্কিত বই মনে হয় আমি ফার্স্ট বাংলায় এবং সম্ভবত আপনি ইংরেজিতেও নারী এবং রুমি এই সম্পর্কিত বই পাবেন না। সুপ্রিয় দর্শক ও পাঠক, আপনাদের স্বাগতম কখন নিয়মিত আয়োজন বইমেলার প্রতিদিনে। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন কুলিন বক্সী, যিনি চমৎকার একজন মানুষ, যাকে আমরা অনেকেই সুফিবাদী বা সুফি সাধক হিসেবে চিনি। তো আজকে আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে কথা বলতে চাই প্রথমেই হচ্ছে যে আপনি তো সুফিবাদ নিয়ে চর্চা করেন। তো প্রথমেই আমি জানতে চাই যে আপনি কি আপনার জীবনেও এই বিষয়টা চর্চা রাখেন, মানে জাগৃত জীবনে? সুফিবাদ এটা তো কোনো সংজ্ঞাবদ্ধ বিষয় না। সুফিবাদ বলতেছেন আপনি, আমি অবশ্য সুফিবাদ বলতে আগ্রহী না, আমি সুফি ঐতিহ্য বলতে আগ্রহী। বাদ শব্দ বললে একটু এর মধ্যে একটা মানে ব্যাপারটা এরকম হয়ে যায়, জাতীয়তাবাদ, ব্রাহ্মণ্যবাদ, মুসলিমবাদ, এরকম একটা বাদের ব্যাপারে শুনে অভ্যস্ত। আসলে এটা আমি দোষ বলছি না, বাট আমি বাদ বলতে আগ্রহী না, আমি সুফি ঐতিহ্য বলি। তো সুফি ঐতিহ্য এটা তো আসলে কোনো সংজ্ঞাবদ্ধ জিনিস না। প্রত্যেকই মানুষই কোনো না কোনো স্টেজে কোনো না কোনো ভাবে সে সুফি। এটা পুরোপুরি কোনো কাঠামোবদ্ধ নিয়ম আছে ব্যাপারটা এমন না। প্রত্যেক মানুষই কোনো না কোনো অর্থে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্টেজে সুফি। আপনার এই যে এই ধরনের আপনি লেখালেখি করেন, এই দিকের মানে এই জনরার পাঠক কেন? সম্ভবত লাস্ট 5, 6 বা 7 বছরে সুফি ঐতিহ্য নিয়ে আমাদের শুধু আরবান না, প্রান্তিক পর্যায়গুলোতেও, স্পেশালি মানে আরবান বা ঢাকা চট্টগ্রামের বাইরেও এগুলো নিয়ে বেশ আলোচনা দেখা যায়। তবে সেই আলোচনার ঘটনা সম্ভবত 5-7 বছরের, এর আগে ওরকম করে আমরা দেখি না। মানে ইদানিংকালে এগুলো নিয়ে একটু বেশি আলোচনা দেখা যাচ্ছে। তো পাঠক যদি বলেন, পাঠক মনে হয় অত বেশি নাই, কিন্তু হ্যাঁ সেটা মানে চর্চাকারীদের জায়গা বাড়তেছে। লেখালেখির ক্ষেত্রে আপনার মানে এই বিষয়টা আমি যতদূর জানি যে বই মেলার সময়টাকে আপনাকে দেখা যায়, এর মাঝখানে 10-11 মাস আপনি প্রায় গুম থাকেন। তো আপনার এই বিষয়ে লেখালেখির জন্য তো প্রচুর পড়া লাগে। এই মানে এই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে সময়টা ব্যয় করেন? আসলে কিভাবে বলবো, আমি মূলত পাঠক। আমার প্রচুর বই আছে, প্রচুর বই কিনি, প্রচুর বই গিফট করি। এই পাঠ করতে করতেই এই লেখার দিকে আসা। তো আমি পাঠটাকে আসলে কখনোই ছাড়িনি, এখনো ছাড়ি না, এখনো আমি পড়ি। আমার পড়তে ভালো লাগে। সময় সুযোগ পাইলেই আমি পড়ি, সময় সুযোগ পাইলে না, সময় সুযোগ বের করে আমি পড়ি। আমি পড়তেই আমার ভালো লাগে। আর আপনার অন্যতম একটা বড় পরিচয় তাহলে আমরা ধরতে পারি পাঠক হিসেবে। পাঠক। আচ্ছা, আর পাঠক হিসেবে আমরা জানতে চাচ্ছি যে যে ধরনের বইগুলো পড়েন, কিছু পরামর্শ যদি পাঠকদের দিয়ে থাকেন এই বিষয়ে। আর অনেকেই কিন্তু এই যে সুফি ঐতিহ্য এই বিষয়ে জানতে আগ্রহী। তো আপনি এই বইগুলো তো পড়েন, প্রচুর পড়ার পরে আসলে তথ্য সংগ্রহ করে লিখতে হয়। তো কিছু যদি এই সম্পর্কে বলেন। যদি অধিকতর গবেষণার জন্য কেউ মানে সামনে আগাইতে চায়, তাহলে প্রচুর বই আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, নানা ভাষায় নানা বই আছে। কিন্তু কেউ যদি, আমি বলবো যে কেউ যদি গবেষণার দিকে না যায় বা এরকম দিকে না যায়, তাহলে বাংলা ভাষায় মোটামুটি প্রাইমারি স্তরের অনেক বইপত্র পাওয়া যায়। শুধু যদি জানার জন্য পড়তে চাই তাহলে বাংলা ভাষায় মোটামুটি বই পাওয়া যায়, যথেষ্ট বই পাওয়া যায়। অমর একুশে বই মেলা 2024-এ আপনার রুমি এবং নারী একটি বই এসেছে। তো ওই বইটি সম্পর্কে কিছু জানতে চাই। আমি লাস্ট 2 বছর ধরে আসলে নারী সুফিদের নিয়ে কাজ করতেছিলাম। ইসলামী ঐতিহ্যে সুফিদের একটা সুফিদের ব্যাপারে সবাই জানে। নারী সুফি বললে সেখানে শুধুমাত্র রাবেয়া বসরির নাম বলে সবাই আর বলতে পারে না। ইভেন যারা আমরা জানি কেউ জানে না, ইভেন যারা সুফি ঐতিহ্য নিয়ে চর্চা করে তারাও রাবেয়া বসরির
নাম বলার পরে আর বাকি কারোর আসলে নাম বলতে পারে না। বাট রাবেয়া বসরি একটা উদাহরণ। ইটস মিন ওই সময় আরো নারী সুফি ছিলেন। আমি এই নারী সুফিদের নিয়ে কাজ করতে গিয়েই মূলত বুঝতে চেষ্টা করছি যে ক্লাসিক্যাল সুফিদের মধ্যে নারী সম্পর্কিত ভাবনাটা কি। যে কারণে আমি রুমিতে আমার প্রবেশ করতে হয়েছে। রুমিতে প্রবেশ করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, উনার সম্ভবত নারী সম্পর্কিত ভাবনা, নারী সুফি সম্পর্কিত ভাবনা সম্ভবত সাধারণ প্রচলিত ধারণার চেয়ে খানিক ডিফারেন্ট, একটু ভিন্ন, একটু অন্য আঙ্গিক থেকে উনি বোঝার চেষ্টা করছেন। তো এই কারণে আমি এই বইটা রুমিকে নিয়ে তো অনেক ধরনের বই আছেন, কিন্তু নারী বাংলা ভাষায় রুমিকে নিয়ে অনেক ধরনের বই নেই। বাংলা ভাষায় শুধু কবিতার অনুবাদ পাবেন কিছু, আর কিছু পাবেন না। নারী এবং রুমি সম্পর্কিত বই মনে হয় আমি ফার্স্ট বাংলায় এবং সম্ভবত আপনি ইংরেজিতেও নারী এবং রুমি এই সম্পর্কিত বই পাবেন না। বইটার নাম শুনেই হচ্ছে যে আকর্ষণ জাগবে পাঠকের কাছে। না, এখানে আকর্ষণের জন্য বইটার নাম দিছি, ব্যাপারটা কিন্তু এমন না। আমি এটা আবার সেটা বলছি না, জানার জন্যই যেসব পাঠক এই নামটা জানবে জানার জন্যই হচ্ছে পড়বে। তো আপনি হচ্ছে এইটা বলবেন যে পাঠক কেন আপনার বইটা পড়বে? এত এত বই প্রকাশিত হচ্ছে না, পাঠকের তো বই পড়ার তো খুব বেশি দরকার নাই। পাঠক ইচ্ছে হলেই পড়বে, তার যদি ভালো না লাগে কেন জোর করে সে বই পড়বে কেন? এই জন্যই তো কিছু একটা জানাতে হবে যে এই জন্য আমার বইটা পড়তে পারে পাঠক। ও আচ্ছা, এক্ষেত্রে বলতে পারি যে যেহেতু এই বিষয় নিয়ে ইস্ট এবং ওয়েস্টে স্পেসিফিক কাজ হয় নাই, সুতরাং পাঠক একটু বইটা ঘাটাঘাটি করে দেখতেই পারে। ম্যান্ডেটরি না, এই বই না জানলে তার ভাত হজম হবে না বা তার ইনকাম হবে না, ব্যাপারটা এমন না। দেখতে পারে, যেহেতু এই বিষয় নিয়ে ইস্ট ওয়েস্টে কোথাও স্পেসিফিক ভাবে লেখা হয় না, সেটা দেখতে পারে। আরেকটা প্রশ্ন করতে চাই যে লেখালেখি কেন করেন আসলে? এটা ওই পাঠ করি জন্যই লেখালেখি করি। পাঠক মাত্র কি লেখালেখি করবে? না, তা না, মানে পাঠ করতে করতে হয়েছে কি টুকটাক আর্টিকেল লিখতে লিখতে থাকে না যে অনেকে মনে করে যে পাঠ করতে করতে আমার একটা দায়বদ্ধতার জায়গা চলে আসে। না, অমন দায়বদ্ধতার কিছু না, ব্যাপারটা এমন না। আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার মানে বলতে পারেন প্যাশনের মতো, দায়বদ্ধতা নেই। বই মেলা নিয়ে আপনার মজার কোনো অভিজ্ঞতা বা স্মৃতি থাকলে আমরা জানতে চাই। গতবার যে বইটা সম্পাদিত হয়েছিল ওই বইটার নাম দিয়েছিল লোকজন গডজিলা, নাম ছিল মুতাজিলা, বাট নাম দিয়েছিল গডজিলা। আবার এই বইটা যখন সম্পাদনা করি তখন যিনি, এটা আমি কম্পিউটারের কাজ খুব ভালো পারি না, যখন উনি কাজ করতেছিলেন তখন একটা রাইটারের নাম আছে ব্র্যাড গুচ, ওনার রেফারেন্স নিচ্ছিলাম, কিন্তু উনি ব্র্যাড গুচ উচ্চারণ করতে পারতেছিলেন না, বলতেছিলেন গ্রুদ গ্রুস। আপনার বইয়ের নামগুলোই খুব মানে উচ্চারণে কষ্ট হয়ে যায়, এই জন্য। ঠিক আছে। আমাদের বর্তমান সময়ে দেখা যায় নন ফিকশন পাঠকের সংখ্যা খুবই কম। তো পাঠকের কেন নন ফিকশন পড়া উচিত বা কেন পড়া উচিত না, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমার কাছে তো মনে হয় পাঠক নন ফিকশনই ইদানিং বেশি পড়ে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একটা ছেলে যখন বলে যে ভাই আমি একটু নিচ্ছে সম্পর্কে জানতে চাই, আমার কথা হলো বিশ্ববিদ্যালয়ের ছেলে নিচ্ছে সম্পর্কে কেন জানবে? বিশ্ববিদ্যালয়ের ছেলে তো ফিকশন পড়বে। বিশ্ববিদ্যালয়ের ছেলে এখন প্রেমের সময়, এখন সে হাইডেগার কেন পড়বে? সে এখন কেন নিচ্ছে পড়বে? আমার কথা তো এই জায়গায়। আমার তো মনে হয় যে নন ফিকশন একটু পড়া উচিত। তার মানে হচ্ছে পাঠকদের এখন নন ফিকশনে হচ্ছে ঝুঁকিটা বেড়েছে। হ্যাঁ, আগের চেয়ে বেড়েছে, আগের চেয়ে অনেক বাড়ছে। আর আপনার মতে হচ্ছে নন ফিকশনটা আরো পরে, মানে আরো পরে পড়া উচিত। ভার্সিটিতে কেন সে নন ফিকশন পড়বে? আর একটু বড় হয়ে পড়বে। হ্যাঁ, ভার্সিটিতে পড়বে, প্রেম উপন্যাস এগুলো পড়বে, প্রেম করবে, পোলাপান লাগবে, সিটিমিটি বাজাবে। সবশেষে জানতে চাই যে আপনাকে আমরা যারা পাঠক আছেন তারা জানি পুরিন বক্সী হিসেবে, কিন্তু এর বাইরে আপনার রিয়েল একটা নাম আছে। এটাও রিয়েল, দুইটা রিয়েল নাম। খুব পরিচিত জনরা আপনার আসল নামটা জানে, তো পুরিন বক্সী নামের পেছনের রহস্য আসলে জানতে চাই। আমার যে মূল জায়গা আসলে লেখালেখি করতে গেলে হয় কি, অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় অনেক সময় সামনে চলে আসে, যেটা নিয়ে পরিচিত বলায় খুব বাজে একটা ইমপ্রেশন বলতে পারেন বা
একটা কি বলা যায় এটাকে, একটু ওয়াইল্ডলি দেখার অনেকের মধ্যে একটা বা উইয়ার্ড ভাবে দেখার একটা প্রবণতা হাইকা যায়। সেই জায়গা থেকে আমি আসলে এই নামটা, এটা বলতে পারেন পুলিন বক্সের টেকেন নেন। এবং পুলিন বক্সের একটা চরিত্র ছিল, চরিত্রটা হলো, ওই চরিত্রটা সম্পর্কে আমি জানতে আচ্ছা, চাচ্ছি। এটা হলো আমি যখন মণি সিংহের আমার জীবন সংগ্রাম ওই বইটা পড়ি, সেখানে একটা ঘটনা ছিল সৈয়দপুরে 46 সালে একটা ইয়া হয় শ্রমিকদের সাথে, রেল শ্রমিকদের সাথে ওই তদানীন্তন পুলিশদের একটা গোলাগুলি হয়, মারামারি হয়, একটা আন্দোলন হয়। ওইটাতে আপনার তদানীন্তন জ্যোতি বসুও ছিলেন, ইভেন মণি সিং এরাও ছিলেন, কমরেড মণি সিং। তো ওখানে 8 জন অথবা 6 জন মারা যায় শ্রমিক, তার মধ্যে একজন শ্রমিকের নাম ছিল পুলিন বক্সী। ওই নামটা আমার খুব পছন্দ হয়েছিল, আর ওখান থেকে আসলে নাম। ওখান থেকে এই নামটা নেওয়া আসে। আশা করি হচ্ছে যাদের আমার মতো যাদের আগ্রহ ছিল যে পুলিন বক্সী নামের পেছনে রহস্যটা কি, যারা জানতে পেরেছেন। তো পাঠককে আমন্ত্রণ জানাই পুলিন বক্সী সাহেবের এই বছরের বই অমর একুশে বইমেলা 2024-এ প্রকাশিত রুমি এবং নারী, যেটি গ্রন্থি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি একবার অন্তত ভাইয়ার ভাষ্য মতে নেড়েচেড়ে দেখবেন, আপনার ভালো লাগলে পড়বেন, সেই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।